শুরু করছি আজকের বিষয় কোষ প্রাচীর। কোষ প্রাচীর সাধারণত ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ কোষ, বিশেষত শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম এই জাতীয় উদ্ভিদের কোষ পর্দার বাইরে কোষ প্রাচীর অবস্থিত। কোষ প্রাচীর একটি ভেদ্য, পুরু, জড়, স্থিতিস্থাপক একটা পর্দা বা কোষের আবরণ। এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর উদ্ভিদের কোষকে দৃঢ়তা প্রদান করে, উদ্ভিদের যে দৈহিক গঠন সেটাকে বজায় রাখতে সাহায্য করে। খুব জরুরি এটা উদ্ভিদের জন্য। তো এই কোষ প্রাচীর কি কি দিয়ে তৈরি হয়, এর কি কি উপাদান রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখে নেব। অনেক কিছু রয়েছে কোষ প্রাচীরের মধ্যে। প্রথমেই যেটা, সেটা হলো সেলুলোজ। এইটা উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান। উদ্ভিদের কোষ প্রাচীরের যে কটা অংশ আমরা দেখব তার প্রতিটাতেই কিন্তু সেলুলোজ উপস্থিত। সেলুলোজ জিনিসটা কি না, এটা হলো গ্লুকোজ দ্বারা তৈরি একটা পলিস্যাকারাইড বা বহু শর্করা, অর্থাৎ গ্লুকোজের পলিমার। গ্লুকোজের সংখ্যা কত না 500 থেকে 15,000 গ্লুকোজ একটা চেন বা শৃঙ্খলের মাধ্যমে পলিস্যাকারাইড তৈরি করে এবং সেই পলিস্যাকারাইডকে বলা হচ্ছে সেলুলোজ। সেলুলোজের পরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে হেমিসেলুলোজ। এটা আরেক ধরনের পলিমার বা আরেক ধরনের বহু শর্করা। এটা কি দিয়ে তৈরি হয় না, গ্লুকোজ এবং জাইলোজ এই জাতীয় শর্করার মুখ্য যে শৃঙ্খলটা, হেমিসেলুলোজের যে মুখ্য শৃঙ্খল, সেটা তৈরি হয় গ্লুকোজ এবং জাইলোজ দিয়ে। পার্শ্ব শৃঙ্খলে থাকে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ এই জাতীয় কিছু 6 কার্বন যুক্ত শর্করা এবং জাইলোজ এবং অ্যারাবিনোজ জাতীয় কিছু 5 কার্বন যুক্ত শর্করা। তাহলে এইভাবে তৈরি হচ্ছে হেমিসেলুলোজ। এই হেমিসেলুলোজও এখানে আমরা পাবো। নেক্সট হচ্ছে পেকটিন, অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান কোষ প্রাচীরের জন্য। পেকটিন জিনিসটা কি না, এটাও একটা জটিল যৌগ বা জটিল শর্করা বলা যেতে পারে। গ্লুকোরনিক এবং গ্যালাক্টুরনিক অ্যাসিড, গ্লুকোরনিক অ্যাসিড এবং গ্যালাক্টুরনিক অ্যাসিড এবং র্যামনোজ দ্বারা গঠিত এর মুখ্য শৃঙ্খল এবং পার্শ্ব শৃঙ্খলের মধ্যে থাকে গ্লুকোজ, জাইলোজ, অ্যারাবিনোজ এবং ফ্রুক্টোজ জাতীয় শর্করা। এই সমস্ত শর্করাগুলো একসাথে যুক্ত হয়ে একটা জটিল কার্বোহাইড্রেট বা জটিল শর্করা তৈরি করে, যার নাম হচ্ছে পেকটিন। পেকটিন কিন্তু কোষ প্রাচীরের মধ্যে ক্যালসিয়াম পেকটেট বা ম্যাগনেসিয়াম পেকটেট হিসাবে বর্তমান। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের পেকটেট হিসাবে পেকটিন কোষ প্রাচীরে বর্তমান থাকে। সেই জন্য আমি এখানে পেকটিন আলাদা করে লিখিনি, আমি এখানে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট লিখেছি। এটা আমি পরে আলোচনা করছি। পেকটিন হলো এমন একটা কার্বোহাইড্রেট বা এমন একটা জটিল শর্করা যেটা জলের সংস্পর্শে আসা মাত্র একটা আঠালো বা চটচটে পদার্থে পরিণত হয়। এবং যেহেতু এটা একটা স্টিকি একটা আঠালো পদার্থ, তাই প্রতিটা কোষ প্রাচীরের গঠনকে এটা ধরে রাখতে সাহায্য করে। অর্থাৎ কোষ প্রাচীরের মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোকে এক জায়গায় আটকে রাখতে সাহায্য করে এই পেকটিন। এখানে একটা জিনিস বলে রাখি যে আমরা যে জ্যাম বা জেলি খাই তার মধ্যেও কিন্তু এই পেকটিন ব্যবহার করা হয়। এই পেকটিন জ্যাম জেলিকে থকথকে করে রাখতে বা জমিয়ে রাখতে সাহায্য করে, না হলে জিনিসটা আলগা হয়ে যায়। নেক্সট যেটা রয়েছে সেটা হলো এক্সটেনসিন। এটা হলো এক ধরনের প্রোটিন কিন্তু তার সঙ্গে শর্করা যুক্ত হয়ে আছে, অর্থাৎ এটা হলো এক ধরনের গ্লাইকোপ্রোটিন। নেক্সট যেটা আমরা দেখছি সেটা গাম এবং মিউসিলেজ। এটা কি না, এটাও এক ধরনের জটিল শর্করা কিন্তু এটা জলাকর্ষী জটিল শর্করা, অর্থাৎ জলকে খুব আকর্ষণ করতে পারে, অর্থাৎ এই জলে খুব সহজে সিক্ত হয়ে উঠতে পারে। সাধারণত বীজ এবং ফল এদের মধ্যে গাম ও মিউসিলেজ প্রচুর পরিমাণে থাকে, সেই জন্য অল্প একটু জলের মধ্যে ফেলে দিলেই এই বীজ এবং ফলগুলো জলে পরিপূর্ণ হয়ে ওঠে, যেটা তাদের অঙ্কুরোদ্গমে সাহায্য করতে পারে বা সাহায্য করে। পরের যে শর্করাটা, পরের যে উপাদানটা সেটা হলো লিগনিন। খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। এটা জলে অদ্রাব্য,
ফলে কোষ প্রাচীরের যে গঠনটা সেটা খুব সহজে বজায় থাকতে পারে লিগনিনের উপস্থিতির জন্য। অন্যতম গুরুত্বপূর্ণ একটা যৌগ কোষ প্রাচীরের জন্য এটা কি না, এটা হলো একটা ফেনলের পলিমার, অর্থাৎ এটাও একটা জটিল যৌগ, একটা পলিমার যেটা ফেনল দিয়ে তৈরি হচ্ছে। এখানে একটা জিনিস বলে রাখি, পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে যে পলিমারটা পাওয়া যায় তার নাম হলো সেলুলোজ। সবচেয়ে বেশি পরিমাণে পৃথিবীতে প্রাপ্ত পলিমার হলো সেলুলোজ, আর তারপরেই স্থান হচ্ছে লিগনিনের, যেটা সেলুলোজের পরে দ্বিতীয় স্থানে রয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত পলিমারের হিসাবে নিরিখে। এই দুটো তোমরা একটু মনে রাখবে, সেলুলোজের পরে আসছে লিগনিন, যেটা পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে মোট পলিমারের হিসাবে। এছাড়া আছে খনিজ পদার্থ, আমরা দেখতেই পাচ্ছি এখানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম তো রয়েছে, অতএব ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকবে। এছাড়া সিলিকন থাকে, এছাড়া থাকে কিউটিন। কিউটিন হলো একটা মোম জাতীয় পদার্থ, আমরা দেখবো যেটা পাতাতে থাকে। এছাড়া আছে কাইটিন। কাইটিন হলো এক ধরনের নাইট্রোজেন যুক্ত জটিল শর্করা, এটা আমরা পরে দেখছি। আর কিছু থাকে উৎসেচক। তাহলে এই সমস্ত পদার্থগুলো একসাথে হয়ে উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর গঠন করে। এবারে আমরা ছোট ছোট কয়েকটা জিনিস দেখে নেব, যেমন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মুখ্য উপাদান কিন্তু সেলুলোজ নয়, সেলুলোজ হলো উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মুখ্য উপাদান হচ্ছে মিউরিন বা পেপটাইডোগ্লাইক্যান। নামটা শুনেই বুঝতে পারছো যে পেপটাইডো অর্থাৎ পেপটাইড থেকে কথাটা এসেছে, অর্থাৎ পেপটাইড মানে অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি একটা পদার্থ। তাহলে অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি পেপটাইড থাকবে, এবং গ্লাইক্যান অর্থাৎ সুগার বা শর্করা, অর্থাৎ শর্করা এবং অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে গঠিত একটা জটিল যৌগ হচ্ছে এই মিউরিন বা পেপটাইডোগ্লাইক্যান, যেটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মুখ্য উপাদান। সবচেয়ে বড় কথা, ব্যাকটেরিয়ার যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসকরণ, সেখানে যদি আমরা দেখি তাহলে ব্যাকটেরিয়া আমরা দু ধরনের দেখতে পাই। একটাকে বলা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই যে দুটো ব্যাকটেরিয়ার যে শ্রেণীবিন্যাস সেটা কিন্তু করা হয়েছে তার কোষ প্রাচীরের মধ্যে কতটা পরিমাণ পেপটাইডোগ্লাইকেন আছে তার নিরিখে। আরেকটা জিনিস এখানে ছোট করে বলে রাখি, একটা শুধু তথ্য হিসাবে, সেটা হলো মাইকোপ্লাজমা, যেটা এক ধরনের প্রোক্যারিওটিক কোষ দ্বারা গঠিত একটা জীব। সেই মাইকোপ্লাজমাতে কিন্তু কোষ প্রাচীর অনুপস্থিত। এটা মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে, মাইকোপ্লাজমাতে কোষ প্রাচীর আছে কি নেই, তার উত্তর হবে মাইকোপ্লাজমাতে কোষ প্রাচীর নেই। এছাড়া আমরা এখানে আরেকটা জিনিস একটু দেখে নেব, সেটা হলো যে ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান। ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কিন্তু সেলুলোজ নয়, কাইটিন। কাইটিনটা কি না, কাইটিন হলো নাইট্রোজেন যুক্ত জটিল শর্করা। সাধারণত আমরা জানি শর্করার মধ্যে নাইট্রোজেন থাকে না, কিন্তু এই কাইটিন হলো এমন একটা শর্করা যার মধ্যে কিন্তু নাইট্রোজেন যুক্ত যৌগ উপস্থিত। অ্যামাইনো বা ইমিনো এই জাতীয় কিছু যৌগ এই কাইটিনের মধ্যে উপস্থিত। এই কাইটিন হলো ছত্রাকের কোষ প্রাচীরের মুখ্য উপাদান। তাহলে আমরা উপাদান সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারলাম। এবারে আমরা জেনে নেব যে এই কোষ প্রাচীর কিভাবে তৈরি হয়। কোষ প্রাচীর তৈরির যেটা ব্যাপার, সেটা আমি এখানে প্রথমেই যেটা বলি সেটা হলো প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর কোনটা না, এই লাল দিয়ে এঁকেছি যে জিনিসটা, এই লালটাকে আমি বলছি প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের কতটা পুরু হয় প্রাথমিক প্রাচীর? প্রাথমিক প্রাচীর 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু হয়। প্রাথমিক প্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ। এছাড়া আর কি আছে? হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, পেকটিন। এই সেই পেকটিন যেটা আমি এখানে আলোচনা করছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা গ্লুকোরনিক অ্যাসিড এবং গ্যালাক্টুরনিক অ্যাসিড দিয়ে তৈরি, যেটা জলের উপস্থিতিতে আঠালো চটচটে পদার্থ তৈরি করে। সেই পেকটিন এখানে উপস্থিত, অর্থাৎ প্রাথমিক প্রাচীরের মধ্যে। এছাড়া আছে লিগনিন। লিগনিন, পেকটিন, হেমিসেলুলোজ, সেলুলোজ, খুব গুরুত্বপূর্ণ 4টি উপাদান প্রাথমিক প্রাচীরে থাকে। প্রাথমিক প্রাচীরের মধ্যে শর্করা, এই ছত্রাকের ক্ষেত্রে যে কাইটিন শর্করা আমরা দেখেছি সেটা এখানে থাকে, এবং পাতায় থেকে কিউটিন। পাতায় এই কিউটিন থাকার জন্য, অর্থাৎ প্রাথমিক প্রাচীরে কিউটিন থাকার জন্য পাতার মাধ্যমে বাষ্পমোচনের হার কিছুটা কম হয়। অর্থাৎ এই কিউটিন
পাতার মাধ্যমে বাষ্পমোচন কমাতে সাহায্য করে। এটা আমরা পরেও দেখবো আবার। প্রাথমিক দুদিকে কোষের যে প্রাথমিক কোষ প্রাচীর, তার মাঝখানে একটা কালো রঙের আমরা একটা পর্দা দেখতে পাচ্ছি, যেটাকে বলছি মধ্য ল্যামেলা। অর্থাৎ প্রাথমিক কোষ প্রাচীরের বাইরে দুটো কোষকে নিয়ে একটা জিনিস তৈরি হচ্ছে, দুটো কোষের একটা কমন প্রাচীর বা একটা সাধারণ প্রাচীর। এটা একটা কোষ, এটা একটা কোষ। এখানে যদি দেখি এটা একটা কোষ, এটা একটা কোষ। এর মাঝখানে এই যে কালো রঙের যেটা রয়েছে, এটা কিন্তু এই কোষটারও একটা অংশ, আবার এই কোষটারও একটা অংশ, অর্থাৎ এটা একটা সাধারণ বা কমন অংশ। এই কালো রঙের অংশটাকে আমরা বলছি মধ্য ল্যামেলা। এই মধ্য ল্যামেলার কাজ কি? মধ্য ল্যামেলা কোষগুলোকে এক জায়গায় ধরে রাখতে সাহায্য করে। মধ্য ল্যামেলার মধ্যে থাকা এই যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট, অর্থাৎ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটিনের সঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করছে, যাকে বলা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট। যখন ক্যালসিয়াম পেকটিনের সঙ্গে যুক্ত হচ্ছে এবং ম্যাগনেসিয়াম যখন পেকটিনের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ম্যাগনেসিয়াম পেকটেট। এবং আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লিগনিন, যেটা কিন্তু এখানেও থাকে। তার মানে আমরা বুঝতেই পারছি যে দুটো খুব গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে মধ্য ল্যামেলা তৈরি হচ্ছে। এই মধ্য ল্যামেলার মধ্যে এই পেকটিন থাকার জন্য এবং লিগনিন থাকার জন্য মধ্য ল্যামেলা খুব দৃঢ় হয়। লিগনিন থাকার জন্য এবং পেকটিন থাকার জন্য এটা আঠালো হয়, সহজে দুটো কোষের যে প্রাথমিক কোষ প্রাচীর, সেটাকে সহজে ধরে রাখতে সাহায্য করে। অর্থাৎ প্রাথমিক কোষ প্রাচীরগুলোকে একে অপরের থেকে আলাদা হয়ে যেতে বাধা দেয়। এরপরে এই যে প্রাথমিক কোষ প্রাচীর, লাল রঙের যে বস্তুটা আমি এঁকেছি, এর ভেতরের দিকে যদি তোমরা দেখো, দেখবে একটা সবুজ রঙের জিনিস, সবুজ রঙের আরেকটা অংশ রয়েছে। এটাকে আমরা বলছি গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর প্রাথমিক প্রাচীরের ভেতরের দিকে তৈরি হয়, প্রতিটা কোষের ভেতরের দিকে। দেখো এই কোষটার ভেতরের দিকে আছে সবুজ রংটা, এই কোষের ভেতরের দিকে আছে সবুজ রংটা, এই কোষেরও ভেতরে সবুজ, এই কোষের ভেতরে, প্রত্যেকটা কোষের ভেতরের দিকটা রয়েছে লালের, ভেতরে রয়েছে সবুজ। অর্থাৎ প্রাথমিক কোষ প্রাচীরের ভেতরের দিকে রয়েছে গৌণ কোষ প্রাচীর। গৌণ কোষ প্রাচীর কিন্তু প্রাথমিক কোষ প্রাচীরের তুলনামূলকভাবে মোটা হয় বা পুরু হয়। কতটা পুরু হয়? না 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু হয়। এই যে গৌণ কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হচ্ছে দেখো, সবচেয়ে বেশি পরিমাণে যেটা আছে সেটা হচ্ছে লিগনিন, এছাড়া আছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন। অর্থাৎ এই চারটে জিনিস প্রতিটা জায়গাতেই আমরা কম বেশি উপস্থিতি দেখতে পাচ্ছি। সবচেয়ে বেশি আছে লিগনিন। লিগনিন থাকার জন্য এই যে গৌণ কোষ প্রাচীর অনেক বেশি পুরু হয় এবং অনেক বেশি দৃঢ় হয়, যেটা এই কোষকে বাইরের যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং কোষগুলোকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। তাহলে এক একটা কোষ প্রাচীরের এক এক রকম কাজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই গেল আমাদের গৌণ প্রাচীর। কখনো কখনো দেখা যায়, আচ্ছা, গৌণ প্রাচীরের ভেতরের দিকে এই যে নীল রঙের একটা দাগ আমি দিয়েছি, এই দাগটা হচ্ছে কোষ পর্দা। অর্থাৎ এই এতগুলো জিনিসের ভেতরে আছে কোষ পর্দা। কোষ পর্দার ভেতরে আমরা দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম আছে, এই যে আমি লিখেছি সাইটোপ্লাজম, আর কি আছে? নিউক্লিয়াস আছে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানটাতে বলার, সেটা হলো প্রগৌণ কোষ প্রাচীর। এটা কোথায় তৈরি হয়? না, এটা সাধারণত গৌণ কোষ প্রাচীরের ভেতরে এবং প্লাজমা পর্দা বা কোষ পর্দার বাইরে তৈরি হয়। অর্থাৎ কোষ পর্দা এবং গৌণ কোষ প্রাচীর, এই দুটোর মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপে তৈরি হয় প্রগৌণ প্রাচীর। প্রগৌণ প্রাচীরের যে প্রধান অংশ, সেটা হলো জাইলান নামের এক প্রকার শর্করা। জাইলান নামের এক প্রকার শর্করা হচ্ছে প্রগৌণ কোষ প্রাচীরের মুখ্য উপাদান। কার ক্ষেত্রে থাকে? এটা সবার ক্ষেত্রে কিন্তু থাকে না, সেই জন্য আমি এখানে আঁকিনি। কার ক্ষেত্রে থাকে? না, ব্যক্তবীজী উদ্ভিদ যাদের কাণ্ডটা কাষ্ঠল প্রকৃতির, যেমন বলা যেতে পারে পাইন। পাইন একটা ব্যক্তবীজী উদ্ভিদ বা পাইনাস যেটাকে বলা হয়, তার যে সেটা একটা কাষ্ঠল উদ্ভিদ, তার কোষ প্রাচীরে কিন্তু আমরা এই প্রগৌণ প্রাচীর দেখতে পাবো। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে প্লাজমোডেজমাটা। আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে। এটা কি? না, এটা হচ্ছে একটা চ্যানেল বা একটা প্যাসেজ, যাতায়াতের একটা রাস্তা। কে কোথা থেকে যাতায়াত করবে? না, দুটো কোষের মধ্যে যাতায়াত করবে। কে? পুষ্টি দ্রব্য, গ্লুকোজ বা বিভিন্ন রকম আয়ন
জল, এগুলো এগুলো একটা কোষ থেকে তার পার্শ্ববর্তী কোষের মধ্যে যাতায়াত করার জন্য একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটাকে আমরা বলছি প্লাজমোডেজমাটা। কি দিয়ে তৈরি হয় এই রাস্তাটা? শুধু কি এটা কেটে দেওয়া একটা গর্ত? না, এই প্লাজমোডেজমাটা তৈরি হয় সাইটোপ্লাজমীয় সূক্ষ্ম তন্তু দিয়ে। যে সাইটোপ্লাজমীয় তন্তুগুলো বলতে পারি আমরা মাইক্রোটিবিউলস, এই জাতীয় যে সমস্ত নালিকাগুলো রয়েছে বা তন্তুগুলো রয়েছে, মাইক্রোফিলামেন্ট, সেইগুলো দিয়ে, সেগুলো এক জায়গায় হয়ে ডেসমোটিউবিউল তৈরি করে। ডেসমোটিউবিউল, এই ডেসমোটিউবিউল গুলো দিয়ে তৈরি হয় প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা দুটো কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। এইখানে দুটো জিনিস একটু বলার আছে, যে প্রাথমিক কোষ প্রাচীর কোথায় পাবো আর গৌণ কোষ প্রাচীর কোথায় পাবো। প্রাথমিক কোষ প্রাচীর সাধারণত যে ছোট ছোট উদ্ভিদ, যে বিরুৎ উদ্ভিদগুলো যার কাণ্ড ভীষণ নরম হয়, তার ক্ষেত্রে, পাতার ক্ষেত্রে, ফলের যে কোষ তার মধ্যে, এবং কর্টেক্স, উদ্ভিদের কাণ্ডে যে কর্টেক্স আছে সেই কর্টেক্সের মধ্যে, কাণ্ড এবং মূল দুটো ক্ষেত্রেই কর্টেক্স দেখতে পাই, সেই কর্টেক্স, পাতা, ফল এবং ছোট ছোট উদ্ভিদ যেগুলো বিরুৎ জাতীয় উদ্ভিদ, তাদের কোষের মধ্যে কেবলমাত্র প্রাথমিক কোষ প্রাচীর থাকে, গৌণ কোষ প্রাচীর থাকে না। তাহলে গৌণ কোষ প্রাচীর কোথায় থাকে? কাষ্ঠল উদ্ভিদের কোষে থাকে গৌণ কোষ প্রাচীর। কেন? তার কারণ হলো যে কাষ্ঠল উদ্ভিদ মানে তার কাণ্ড বা তার বিভিন্ন যে ডালপালা সেগুলো ভীষণ শক্ত হচ্ছে, সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে দৃঢ়তা প্রদান করার জন্য বা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করার জন্যই কিন্তু তার ক্ষেত্রে গৌণ কোষ প্রাচীর থাকবে। কিন্তু প্রাথমিক কোষ প্রাচীর এটা সাধারণভাবে একটু নরম প্রকৃতির হয়, সেই জন্যই এই পাতা, ফল বা ছোট উদ্ভিদ এদের ক্ষেত্রে অত মোটা বা অত দৃঢ় করার কোনো প্রয়োজন নেই বলে এদের ক্ষেত্রে কিন্তু গৌণ কোষ প্রাচীর থাকে না, এদের শুধুমাত্র প্রাথমিক কোষ প্রাচীরই বর্তমান থাকে। তাহলে আমরা মোটামুটি রকম ভাবে একটা কোষ প্রাচীর কিভাবে তৈরি হয় সে সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারলাম। এবার আমরা চলে আসব যে এই যে কোষ প্রাচীরের কাজ কি কি। এখানে একটু দাগ দিয়ে আমি কাজগুলোকে একটু আলাদা করে দিই। এইদিকে যেগুলো লেখা রয়েছে এগুলো হচ্ছে কাজ। প্রথম কাজ যেটা, সেটা হলো প্রতিরক্ষা। কিসের থেকে প্রতিরক্ষা বা রক্ষা করা? কি না, কোষের ভেতরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, অর্থাৎ প্রোটোপ্লাজম, কোষ পর্দা, এই যে সূক্ষ্ম জিনিসগুলো রয়েছে, এগুলোকে বাইরের যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা হলো কোষ প্রাচীরের কাজ। দ্বিতীয় কাজ হলো রোগ জীবাণু। আমাদের যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক, এরা যেমন আমাদেরকে আক্রমণ করতে পারে, আমরা অসুস্থ হই, ঠিক সেরকম ভাবেই এই সমস্ত জীবাণুগুলো অর্থাৎ মাইক্রোবস গুলো এরা উদ্ভিদকেও আক্রমণ করতে পারে এবং উদ্ভিদেরও কিন্তু বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আমরা দেখতে পাই। তো সেই রোগ জীবাণুগুলো যাতে উদ্ভিদের কোষের মধ্যে ঢুকে না পড়তে পারে সেজন্য সাহায্য করে কোষ প্রাচীর। 2 নম্বর হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, অর্থাৎ উদ্ভিদটাকে ধরে রাখতে সাহায্য করা। উদ্ভিদের যে বিরাট বিরাট ডাল, কাণ্ড, এক একটা উদ্ভিদ কত লম্বা, 100 ফুট 150 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এক একটা উদ্ভিদ। তাহলে এই বিপুল পরিমাণ চেহারা নিয়ে যে উদ্ভিদগুলো দাঁড়িয়ে আছে, তার যে দেহটা, তাকে তো দৃঢ় বা শক্ত করতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে। সেই সাপোর্ট দেওয়া এবং তাকে দৃঢ় করার কাজ হচ্ছে কোষ প্রাচীরের। কোষ প্রাচীরের যে মধ্য ল্যামেলা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর, যে কাজগুলো আমি বললাম, এই কাজগুলো করার মাধ্যমে এই প্রাচীরগুলো উদ্ভিদের অঙ্গকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। 3 নম্বর হলো রসস্ফীতিজনিত চাপ থেকে রক্ষা করা। আমরা জানি যে ভ্যাকুওল থাকে কোষ প্রাচীরের মধ্যে, উদ্ভিদ কোষের মধ্যে। এই ভ্যাকুওল গুলোর মধ্যে মূলত জল সঞ্চিত থাকে, জল এবং কিছু আয়ন সঞ্চিত থাকে। যত বেশি জল এখানে জমতে থাকবে তত কি হবে, কোষ প্রাচীরের উপরে একটা চাপ বাড়বে। সেই চাপটাকে সহ্য করার ক্ষমতা এই কোষ প্রাচীরের রয়েছে। এটা যদি কোষ প্রাচীর না থেকে যদি শুধু কোষ পর্দা থাকতো, তাহলে কোষটার আকার আকৃতি পরিবর্তন হয়ে যেত এবং একটা সময় দেখা যেত কোষ পর্দাটা ফেটে গেছে, কারণ কোষ পর্দাটা ভীষণ সূক্ষ্ম এবং নরম প্রকৃতির হয়। কিন্তু কোষ প্রাচীর যেহেতু খুব শক্ত এবং দৃঢ় হয়, তাই এই রসস্ফীতিজনিত চাপ থেকে কিন্তু ও রক্ষা করতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে দুপুর বেলায়, গরমের সময় রোদের মধ্যে যে সমস্ত গাছপালাগুলো থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের পাতাগুলো নুইয়ে পড়ছে। কেন নুইয়ে পড়ছে?
তার কারণ এই যে ভ্যাকুওল বা কোষ গহ্বর এর মধ্যে থেকে জল বাইরে বেরিয়ে গেছে। কিভাবে না, বাষ্পাকারে বেরিয়ে গেছে। এর ফলে ভেতরে জলের অভাব পড়েছে, কোষ কুঞ্চিত হয়ে গেছে, কিন্তু কোষের আকৃতি তো বদলে যাচ্ছে না, কোষের আকৃতিটা একই থাকছে, শুধু কোষের মধ্যে যে চাপটা ছিল সেই চাপটা কমে যাচ্ছে। তাহলে কোষটা তো কুঁচকে যাওয়ার কথা, কিন্তু কোষ কুঁচকে যায় না বা তার আকৃতির কোনো পরিবর্তন হয় না। তার কারণ কিন্তু এই কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর এই রসস্ফীতিজনিত চাপের বৃদ্ধি বা হ্রাস দুটোকেই নিয়ন্ত্রণ করতে পারে, কোষের উপরে কোনো প্রভাব পড়তে দেয় না। 4 নম্বর হচ্ছে আকৃতি প্রদান। এই যে নির্দিষ্ট আকৃতি যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ষড়ভুজাকার আকৃতি বা নির্দিষ্ট যে আকৃতি রয়েছে কোষগুলোর, সেই আকৃতি প্রদান করে কোষ প্রাচীর। 5 নম্বর যোগাযোগ রক্ষা করে এবং বিভিন্ন বস্তুর আদান প্রদান। একটা কোষ আরেকটা কোষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে কিসের মাধ্যমে? প্লাজমোডেসমাটার মাধ্যমে। এর মাধ্যমে বিভিন্ন বস্তুর আদান প্রদান হচ্ছে। কোনো জিনিস হয়তো এই কোষের মধ্যে কম আছে, এই কোষে বেশি আছে, এই কোষ থেকে সেটা এই কোষের মধ্যে চলে যাবে এই প্লাজমোডেসমাটার মাধ্যমে। ঠিক এইভাবে চলে যাবে, এখান থেকে এইদিকে চলে যাবে। এই প্লাজমোডেসমাটার মাধ্যমে এটা একটা কোষ থেকে আরেকটা কোষে যাতায়াত করতে পারে। আবার এই কোষ থেকে এই কোষেও আসতে পারে জল, খনিজ লবণ, বিভিন্ন রকম পুষ্টি দ্রব্য, এগুলো। কিউটিন, সুবেরিন বাষ্পমোচনের হার কমায়। এই যে কিউটিন, যে মোম জাতীয় পদার্থ বললাম, এই কিউটিন, সুবেরিন এরা কি করে না, এরা কোষের মধ্যে যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরে জমা থাকে, ফলে এর মধ্যে থেকে জলকে সহজে বাইরে বেরিয়ে যেতে দেয় না। বাষ্পাকারে উদ্ভিদ দেহের বাইরে জলকে বেরিয়ে যেতে বাধা দেয়, ফলে বাষ্পমোচনের হার কমে, জলটা এর মধ্যে সঞ্চিত থাকে এবং উদ্ভিদগুলো ডিহাইড্রেশন বা জল বেরিয়ে যাওয়ার কারণে খুব বেশি মৃত্যু ঘটে না। সেটা কিন্তু এই কিউটিন এবং সুবেরিন থাকার জন্য। তাহলে এর সঙ্গে এই রসস্ফীতিজনিত চাপের একটা সম্পর্ক আছে। রসস্ফীতিজনিত চাপ আমি বারবার করে বলছি যে ধরা যাক একটা ফুটবলের মধ্যে হাওয়া ভরা হচ্ছে, যদি ফুটবলের মধ্যে থেকে হাওয়াটা বেরিয়ে যায় তাহলে কি হবে? ফুটবলটা চুপসে যাবে। ঠিক একইভাবে যদি এর মধ্যে থেকে জল বেরিয়ে যায় তাহলে কোষের যে প্রোটোপ্লাজম সেটা চুপসে যেতে থাকবে, কিন্তু কোষের আকৃতি পরিবর্তন হবে না। তার কারণ কোষ প্রাচীর। কিন্তু চাপটা না থাকার জন্য ও একটু নুইয়ে পড়বে, কিন্তু কোষের আকৃতির কোনো পরিবর্তন হবে না। সেই জল বেরিয়ে যাওয়াটাকে বাধা দেয় কিউটিন এবং সুবেরিন। আর যদি জল বেশি ঢুকে যায় তাহলে আবার চাপ বেড়ে গিয়ে কোষটা ফেটে যেতে পারে, সেটাকেও বাধা দেয় কোষ প্রাচীর, যাতে কোষটা ফেটে না যেতে পারে। যদি কোষ প্রাচীর না থাকতো তাহলে এই কোষ পর্দা কিন্তু একার পক্ষে কোষের এই আকৃতি বৃদ্ধিটাকে ধরে রাখা সম্ভব হতো না। অর্থাৎ রসস্ফীতিজনিত চাপের বৃদ্ধি বা হ্রাস দুটোকেই কিন্তু নিয়ন্ত্রণ করে কোষ প্রাচীর। আমরা আর দুটো ছোট জিনিস একটু জেনে নেব। কোষ প্রাচীরের স্থূলীকরণ, এই যে জিনিসগুলো কোষ প্রাচীরের উপরে জমছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের পেকটেট, লিগনিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, সুবেরিন, এই যে জিনিসগুলো কোষ প্রাচীরে তো জমে জমে কোষ প্রাচীরটা তৈরি হচ্ছে। তাহলে যদি কোথাও বেশি জমে তাহলে সেই জায়গাটা মোটা হয়ে যাবে, কোথাও যদি কম জমে থাকে তাহলে সেই জায়গাটা পাতলা হয়ে যাবে। তাহলে এই যে মোটা এবং পাতলা ব্যাপারটা, এটাকেই বলা হচ্ছে কোষ প্রাচীরের স্থূলীকরণ। অর্থাৎ কোষ প্রাচীরের স্থূলীকরণ সব জায়গায় কিন্তু সমানভাবে হয় না। যদিও আমি এখানে মোটামুটি সমানভাবে আঁকার চেষ্টা করেছি, সব জায়গায় সমান মোটা করার চেষ্টা করেছি, কিন্তু সব জায়গায় সমানভাবে মোটা হয় না। কোনো কোনো জায়গায় দেখা যায় কিছু কিছু গর্ত ঢুকে রয়েছে, পুরো কোষ প্রাচীরের বিভিন্ন জায়গায় এরকম ছোট 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 গর্ত দেখতে পাওয়া যায়। এই গর্তগুলোকে বলা হয় কূপ বা পিট। তাহলে এরকম কূপ বা পিট কোষ প্রাচীরের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। তাহলে এই জিনিস দুটো একটু মনে রাখবে, ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে যে কূপ বা পিট বলতে কি বোঝো। তখন বলতে হবে যে কোষ প্রাচীরের যে স্থূলীকরণ, বিভিন্ন বস্তুর যে সঞ্চয়, সেটা এক এক জায়গায় এক এক রকম হয়, ফলে কোনো জায়গায় গর্ত দেখতে পাওয়া যায়, কোনো জায়গায় স্থূলীকরণ বেশি হয়, কোনো জায়গায় কম হয়, এর ফলে কিছু কূপ বা পিটের সৃষ্টি হয়। তাহলে এইভাবে আমরা একটা কোষ প্রাচীরের বিভিন্ন উপাদান, কি কি উপাদান এখানে আছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, ছত্রাকের কোষ প্রাচীরের মধ্যে কিছু বিশেষত্ব আছে সেটা জানলাম, উপাদানগুলো সম্পর্কে জানলাম, কোষ প্রাচীরের বিভিন্ন অংশ কি কি কাজ করে এবং কিভাবে কোষ প্রাচীরটা তৈরি হচ্ছে সেই সম্পর্কে জানলাম, এবং কোষ প্রাচীর উদ্ভিদের দেহে কি কাজ করে সে সম্পর্কে একটা ধারণা তৈরি করলাম। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে।